সাদমান থানার বাহিরে থেকে গাড়িটা নিয়ে বেরিয়েছে। গাড়ির গতি কম। রাস্তা এবং রাস্তার দুই পাশে নজর এলোমেলো হয়ে কাউকে খুঁজছে সে। ফারাজের কথা মতো সে মার্কেটের দিকে চলে এসেছে। খুব কাছাকাছি হওয়ায় নির্দিষ্ট জায়গায় আসতে দেরি হলো না। ব্যাংকের সামনে এসে গাড়িটা থেমে গেল। চোখ থেকে সানগ্লাসটা সরিয়ে নিল সে। ড্রাইভিং সিটে বসে এদিক ওদিক খুঁজলো একটু, কিন্তু চোখে পড়ল না। গাড়ি থেকে নামতে নামতে নীরার ফোনে আবার কল লাগালো সে। পূর্বের মতোই কল কেটে গেল। পুনরায় কল দিতে দিতে সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল সে। ফোন থেকে নীরার ছবিটা বের করে গার্ডকে দেখিয়ে জানতে চাইল, এই মেয়েটা কি এখানে এসেছিল? দাঁড়িয়ে থাকা গার্ড জানালো, অনেকেই তো আসা যাওয়া করছে, হয়তো উনি এসেছিলেন। কেন এসেছিল বলতে পারবেন? আপনি ম্যানেজারের কাছে যান স্যার, উনি বলতে পারবেন। থ্যাংক ইউ। সাদমান ভেতরে ঢুকে এলো। সাদমানকে দেখে সামনের দিকে বসে থাকা ফর্মাল শার্ট প্যান্ট পরিহিত একজন উঠে দাঁড়ালো। মৃদু হেসে বলল, ব্যাংকে কোনো কাজ স্যার? সাদমান পাশের থানায় হওয়াতে মাঝে মধ্যে এখানে তার যাওয়া আসা হয়ে থাকে। বেশ কয়েকজন খুব ভালো পরিচিত। সে আসা মাত্রই পূর্ব পরিচিত লোকটা আন্তরিকতার সাথে তাকে বসতে বলল। সাদমান এগিয়ে এসে এদিক ওদিক দেখে চেয়ারটা টেনে নিয়ে বসলো। সামনে দাঁড়িয়ে থাকা লোকটাও বসে টেলিফোনটা হাতে নিয়ে ঠোঁটে হাসি লেপ্টে বলল, চা খাবেন তো তাই না? সাদমান ফোনটা টেবিলের ওপর রাখলো। বলল, এসেছিলাম একটা কাজে, চা এখন না খেলেও চলবে। আপনি আমাকে একটু সাহায্য করুন তো নাইম ভাই। টেলিফোনটা পাশে রেখে নাইম সাহেব বললেন, জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি? সাদমান ভাবুক দৃষ্টিতে তাকিয়ে অবিন্যস্তভাবেই বলল, মেয়ে এসেছিল এখানে, আপনাদের এখানে একজন মেয়ে এসেছিল, 20-22 বছর হবে। আমি জানতে চাইছিলাম সে এখানে কেন এসেছিল। সাদমান ফোনটা হাতে নিয়ে নীরার ছবিটা দেখালো। নাইম সাহেব ছবিটা ভালো মতো দেখে হাতের বাম সাইড থেকে কিছু কাগজের স্তূপ থেকে খুঁজে একটা কাগজ বের করে নিজে চেক করে সাদমানের দিকে এগিয়ে দিল। এই যে দেখুন, উনি কাগজ জমা দিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। সেদিন আমার অফিসের এক কর্মচারীর সাথে পরিচয় হয়েছে। এখানে একজন লোক লাগবে বললে সে এই মেয়েটার কথা বলেছিল। আমি গতকাল বলেছিলাম তাকে আসতে, আজ এসেছিল। যদিও কথা সেরকম হয়নি। ওনাকে ঘন্টাখানেক পরে আসতে বলেছি। বলল উনি নাকি লাঞ্চ করেনি, তাই সামনে রেস্টুরেন্টে গিয়ে বসেছেন হয়তো। সাদমান আরও কিছুক্ষণ কথাবার্তা বলে দ্রুত বাইরে বেরিয়ে এলো। গাড়িটা নিয়ে সোজা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। নীরা ভেতরেই ছিল। সাদমানকে ভেতরে ঢুকতে দেখে তার দিকে নজর গেল তার। সাদমানকে এই সময়ে এখানে দেখে হতবিহ্বল চোখে চেয়ে রইল তার দিকে। সাদমান সোজা নীরার টেবিলের কাছে চলে গেল। সামনে চেয়ারে গিয়ে বসলো। নীরা উৎসুক চোখে সাদমানের দিকে চেয়ে রইল। সাদমান নীরার চোখে চোখ রাখলো। বলল, আপনি কল রিসিভ করছিলেন না কেন? নীরা বাম হাত দিয়ে ফোনটা সাদমানের দিকে এগিয়ে দিয়ে বলল, ফোনটা আবার নষ্ট হয়ে গেছে। কল আসছে, রিংটোন বাজছে, কিন্তু স্ক্রিনে নম্বর নাম শো করছে না, তাই রিসিভও করতে পারছি না। সাদমান ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। তারপর বলল, এখানে এসেছিলেন কেন? চাকরি খুঁজতে। এন্টার পাসের সার্টিফিকেটে আপনাকে জব দেবে কে? আমি ভালো সাবজেক্টে পড়েছি, অনার্সও তো প্রায় শেষের দিকে। তাছাড়া কম্পিউটার কোর্স করা আছে আমার। মনে হয় না চাকরি পেতে খুব একটা বেগ পেতে হবে। আপনার চাকরি এখনই কেন করতে হবে? তারা আমাকে কয়দিন এভাবে দেখবে? বিয়ে করলে এত চিন্তা করতে হতো না। শ্বশুরবাড়ি সারাদিন কাজ করে 3 বেলা পেটের ভাত, রাতে কারো বুকে শান্তিতে মাথা রেখে ঘুমাতে পারতাম। কে কি ভাববে সেটা আমাকে ভাবতে হতো না। যেহেতু মাথার ওপর কারো হাত নেই, তাই আল্লাহর রহমতে আমার যতটুকু যোগ্যতা আছে ততটুকু কাজে লাগাবো। নীরার কথাগুলো মন দিয়ে শুনল সাদমান। ফোনটা হাতে নিয়ে কারো নাম্বারে কল দিল সে। নীরা টিস্যুতে হাত মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কাকে কল দিচ্ছেন? আমি যদি আপনাকে একটা জবের ব্যবস্থা করে দিই তাহলে আপনার কোনো অসুবিধা হবে? আমার মনে হবে আপনি আমার ওপর দয়া করেছেন। শহরে আসার পর থেকে আপনি আমার জন্য অনেক করেছেন। সাদমান নীরার কথায় এবার ভুরু কুঁচকে তাকালো। ভারী গলায় বলল, আমি আপনাকে দয়া দেখাচ্ছি না, আপনি আমার পছন্দের, এই জন্য চাইছি সাহায্য করতে। সাদমানের কথা শেষ হতে নীরা বলে উঠল, পছন্দের? সাদমান চকিত বলল, চুপ করুন একটু। সাদমানের কলটা ওপাশ থেকে রিসিভ হলো। সালাম দিয়ে সাদমান বলল, আম্মা কোথায় আছেন? ওপাশ থেকে মধ্যবয়সী নারী জবাব দিলেন, আজ শোরুম এসেছি, সবাই কেমন কাজ করছে সেটা দেখতেই এসেছি। কেন, কিছু বলবে? সাদমান নীরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল।
ফোনের ওপাশের ব্যক্তিকে আবারও আম্মা সম্বোধন করে বলল, আপনার শোরুমে 2জন মানুষ লাগবে বলেছিলেন না? হ্যাঁ, একজন গতকাল এসেছে, আর একজন লাগবে। আম্মা আর কাউকে নিয়েন না, আমি একজনকে পেয়েছি। আমি জানি ও খুব ভালোভাবে দায়িত্ব পালন করবেন। আমি ওনাকে আগামীকাল আপনার সাথে দেখা করতে নিয়ে আসব। বেলা ফারাজের দেওয়া শাড়িটা নিয়ে সোজা নিজের রুমে চলে এসেছে। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হালকা রঙের শাড়িটা একদম নজর কাড়া, একবার দেখে যে কারো পছন্দ হয়ে যাবে, একভাবে নিজেকে দেখছিল সে। হঠাৎ সামনে থাকা ফোনটা বেজে উঠল। ফারাজ কল করেছে। মৃদু হেসে কলটা রিসিভ করলো সে। বেলা সহসায় বলে উঠল, আপনার পছন্দ কিন্তু দারুণ। আগের শাড়িটা এত সুন্দর ছিল যার এক্সপ্রেশন আমি দিতে পারবো না, আর আজকেরটা আপনার পছন্দ এত সুন্দর কেন? ফারাজ আলতো হেসে বলল, আপনিও আমার পছন্দের, আমি খারাপ কিছু পছন্দ করতে পারি না। বেলা বলল, এই এক জায়গায় আপনার পছন্দ শুধু ভালো না, অসম্ভব ভালো। আমার মতো মেয়ে কোথাও পেতেন? কোথাও নেই। নিজের গুণগান গাইছেন, যদিও একটা শব্দ ভুল না। আমি সত্যি ভাগ্যবান, আমার আপনি আছেন। বেলা লজ্জায় মিইয়ে গেল। মুচকি হেসে বলল, কখন আসবেন কাল? কখন আসলে ভালো হয় বলো? বেলার কানে বাজলো কথাটা। ফারাজ তার সাথে পরিচয়ের এতগুলো বছর পরেও আপনি করেই বলতো, আজ হঠাৎ তুমি করে বলায় কথাটা অন্যরকম ঠেকলো তার কাছে। ফারাজ ভুল করেছে ভেবে এড়িয়ে গেল। বলল, দুপুরের খাবার খাওয়ার সময় চলে আসবেন, তোমার জন্য কিছু আনতে হবে। বেলা কিছুক্ষণ চুপ রইল। ফারাজকে নিজের নিজের লাগছে তার। এতদিনে এত অদ্ভুত অনুভূতি হয়নি তার। লোকটা কি তবে দূরত্ব ভাঙতে প্রস্তুত? বেলা মৃদু হেসে বলল, গোলাপ নিয়ে আসবেন, কেউ যেন না দেখে। দেখলে কি হবে? আমার লজ্জা লাগবে। ফারাজ হেসে বলল, ঠিক আছে, আচ্ছা রাখছি, আমি একটু পর কল দিচ্ছি, রোগী এসেছে। 5 মিনিট ব্রেক ছিল, এই জন্য কল দিতে পেরেছিলাম। বেলা আহ্লাদি গলায় বলল, পার্মানেন্ট রোগী আপনার জীবনে আসছে ডাক্তার সাহেব, প্রস্তুত হয়ে যান জলদি জলদি। বেলা কলটা কেটে সামনে রাখতেই আবার ফোনটা বেজে উঠল। ফারাজ আবার কল করেছে ভেবে সাথে সাথে ফোনটা হাতে নিয়ে দেখল অপরিচিত একটা নম্বর ফোন স্ক্রিনে জলজল করছে। রিসিভ করবে না করবে ভেবেও রিসিভ করলো সে। কলটা রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? ওপাশ থেকে পুরুষালী গলায় তীক্ষ্ণ হাসি। কানে পৌঁছাতেই চোখ খিচে বন্ধ করে নিল সে। মুহূর্ত কয়েকের মাঝে হাসির আওয়াজ কমতে শুরু করলো। কঠোরভাবে কেউ বলে উঠল, ফিরে এসেছি আমি, খুব জলদি আমাদের দেখা হবে ওয়াজিয়া। বেলা সন্ধ্যা থেকে চিন্তায় রয়েছে। রুমের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করছে। মুখের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে সে গভীর চিন্তায় আচ্ছন্ন। তার মাথায় একই বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন ঘুরছে, কে ছিল ফোনের ওপাশে? ফিরে এসেছে মানে? রাত 10টায় বেলকনিতে বা কেন দাঁড়াতে বলল? বেলার ভাবমূর্তি বুঝতে না পেরে নীরা চুপচাপ বসে আছে। বেলার ওপর থেকে নজর তার সরছে না। বেলা যেদিকে যাচ্ছে তার নজরও সেই দিকেই যাচ্ছে। বেশ খানিকটা সময় চলে গেলে নীরা আর বেলাকে এভাবে চুপচাপ দেখতে পারল না। শান্ত গলায় বলল, কিছু হয়েছে আপু? চিন্তিত দেখাচ্ছে তোমায়। বেলা ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে থাকে, দোটানায় ভুগতে থাকে, এটা ভেবে যে নীরাকে জানানো উচিত হবে কিনা। তার দুর্বিষহ অতীত সে সামনে আনতে চায় না, দুটোর কোনোটাই না। অতীত যে তাকে পুড়িয়ে ছাই করে দেয়। মানুষ নাকি অতীত ছাড়া বাঁচতে পারে না। সে তো চেষ্টা করছে, তবুও কেন এভাবে কোনো না কোনো সময় অতীত সামনে চলে আসছে। বেলাকে চুপ থাকতে দেখে নীরা সপ্রশ্ন চোখে আবার তাকালো। বলল, আপু এত চিন্তিত দেখাচ্ছে কেন আপনাকে? কিছু হলে আমার সাথে শেয়ার করতে পারেন। কিন্তু বেলা নীরার কথায় থমকালো। নিজেকে মনে মনে প্রশ্ন করলো, নীরাকে বলা ঠিক হবে? কোনো সমাধান না বের করে নীরাও যদি আবার তার জন্য চিন্তা করতে বসে, তাহলে তো চিন্তা বাড়াবই, কমবে না। বেলা গিয়ে নীরার পাশে বসলো। মনে দোটানা রেখে বলল, আনোর নাম্বার থেকে কল এসেছিল। নীরা নড়ে চড়ে বসলো। সাগরে জানতে চাইলো, তারপর বলল, কেউ ফিরে এসেছে। কে এসেছে আমি এখনো বুঝতে পারছি না। আমার জীবনে হয়তো আবারও কোনো কালো অধ্যায় শুরু হতে চলেছে। আমার জীবন থেকে কালো অধ্যায় যেতেই চাই না। কালো রঙের ওপর আমার ভয় চলে এসেছে। নীরা বুড়ো কুচকে বেলার দিকে তাকালো। নরম গলায় জিজ্ঞেস করলো, কি বলল? ওই যে ফিরে এসেছি, এতটুকুই?
হ্যাঁ, এতটুকুই বলে কল কেটে দিয়েছে। ভাববার বিষয়, সাদমান সাহেবকে জানালে হয় না? উনি জানলে ভাইয়া জানবে, ভাইয়া জানলে ফারাজ জানবে, এতগুলো মানুষ দুশ্চিন্তা করবে। আমার ওদের চিন্তা দেখতে ভালো লাগে না। নীরা নজর নিচু করলো, জানতে চাইলো, আপু তোমার অতীত সম্পর্কে জানার ইচ্ছে ছিল, আমার খুব আগ্রহ জন্মেছে। হয়তো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। বেলা নিশ্চুপ হয়ে গেল। অতীত তাকে নিশ্চুপ করিয়ে দেয়। অতীত তার বলতে ইচ্ছে হয় না। কোনোভাবেই 5 বছর আগের কথা বলতে শুরু করলো। বেলা বিয়ের পরের ঘটনা থেকে শুরু করে ওখানে সব সম্পর্ক শেষ করে ফিরে আসা পর্যন্ত সব কিছু বলল। ভাইয়ের সাথে শহরে আসার পর ঘটে যাওয়া বিপদের কথাও লুকালো না। নীরা মনোযোগ দিয়ে বেলার কথা শুনল। বেলার কথা শেষ হতে নীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মানুষ মানুষের প্রতি এত বিদঘুটে আচরণ করতে পারে? বিবেকে বাঁধে না? মানুষের মন এত কুলুষিত কবে থেকে হলো বলো তো আপু? মানুষ নিজেকে বাঁচাতে, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে অন্য মানুষের সর্বনাশ করতে দুইবারও ভাবে না। মানুষই ফেরেস্তার মতো, আবার সেই মানুষই শয়তানের মতো। আমি মানুষকে খুব ভয় পাই, মানুষকে ভয় পাই আমি। মানুষ প্যারানর্মাল জিনিসগুলোর চেয়েও যেন ভয়ঙ্কর। বেলা কিছু বলল না। তার হিসেব মেলানো প্রয়োজন। কে আসবে তার ক্ষতি করতে? সারা রাত ঘুমোতে পারল না বেলা। নীরা নানাভাবে বেলার চিন্তা কমানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। বেলা নীরার কথা শুনেও কিছুক্ষণ পর পর জোরে দীর্ঘশ্বাস ফেলেছে আর বলেছে, জানো নীরা, আমার ভাগ্য হয়তো এবারও খারাপ হবে। কি লেখা আছে আমার ভাগ্যে? একবার যদি দেখতে পেতাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সবাই। বাসা পরিষ্কার থেকে শুরু করে রান্না বান্না সকল কাজ শুরু হয়ে গিয়েছে। ওয়াহাজ সকালে বেরিয়েছে, বাসায় জানিয়েছে কেউ একজন আসবে। মৌ জানতে চেয়েছিল, কিন্তু ওয়াহাজ সম্পূর্ণ জানায়নি। সকাল থেকে বেলা ওয়াহাজকে দেখেনি। রান্না করতে করতে বেলা জিজ্ঞেস করে বসলো, ভাবি ভাইয়া কই? মৌ ব্যস্ত ভঙ্গিতে জবাব দিল, কে যেন আসবে, তাকে রিসিভ করতে গেল। আমি জিজ্ঞেস করলাম, বলল আসলেই দেখতে পাবে। তোমার ভাইয়া ইদানিং অনেক কিছুই বলে না। মাসে মাসে 20,000 টাকাও কাউকে নিয়ম করে পাঠায়। একদিন জিজ্ঞেস করলাম, পাত্তা দিল না। তাই আর কোনো কিছু ওভাবে জিজ্ঞেস করি না। যেটা বলার, যেটা জানানোর আমি মনে করি সেটা নিজেই বলবে আর জানাবে। ময়ের কথা শেষ হতেই নীরা তড়িৎ গতিতে বেলার দিকে তাকালো। বেলা ভুরু কুঞ্চিত করে বলল, আজ কেউ আসছে। কে আসবে? 12:30টার দিকে রান্না প্রায় কমপ্লিট। মৌ আর নীরা মিলে বেলাকে জোর করে গোসলে পাঠিয়েছে। বেলাকে আজ আগে আগে রেডি হতে হবে। সব কিছু বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী হবে, মানে সব কিছুই হবে। রান্না প্রায় শেষের দিকে হওয়ায় বেলাও দুইজনের কথা মতো ফ্রেশ হতে চলে যায়। কিন্তু গতকালের ফোন কলের কথা তার মাথা থেকে সরছেই না। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে বেলা, সমস্ত শরীর ভিজে একাকার। হাত চালিয়ে গোসল শেষ করে তৈরি না হয়ে চুপচাপ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। পানি তার সমস্ত অঙ্গ ভিজিয়ে দিচ্ছে, তবুও যেন কিছু একটা তার শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে। হিসাব কিছুতেই মিলছে না। যাদের শাস্তি হয়েছিল তাদের তো বেশ কয়েক বছরের কারাদণ্ড হয়েছিল। জেলের বাহিরে আসার সুযোগ তারা পাবে না। তাহলে কে হতে পারে? অনেকটা সময় পর কাঁপতে কাঁপতে ওয়াশরুম থেকে বের হলো বেলা। নীরা বিছানার ওপর চুপ করে বসে আছে। বেলাকে কাঁপতে দেখে বলল, আধ ঘন্টা এই শীতে ওয়াশরুমে ভিজছিলে কিভাবে আপু? বেলা তখনও কাঁপছে। দাঁত ঠক ঠক আওয়াজ তুলেছে, চোয়াল ঘাড় শক্ত হয়ে এসেছে। হাতের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে নীরাকে বলল, আমার ফোনটা হাতে নাও, আমার সাথে ছাদে এসো। বেলা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমুচ্ছে। নীরা এগিয়ে এসে ফোনটা বেলার হাতে ধরিয়ে দিয়ে বলল, সাদমান সাহেবকে কল দেবে? বেলা ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, উনি ডিটেলস জানেন। তাহলে কল দিয়ে জেনে নাও ওদের কি অবস্থা। বেলা সাদমানের নম্বর খুঁজে বের করলো। নম্বর পাওয়ার সাথে সাথে কলও দিল। ওপাশের ব্যক্তি কল রিসিভ করছে না। শীতকালেও যেন বেলার প্রচণ্ড গরম লাগছে তার। মনে হচ্ছে কপালের ঘাম চুইয়ে চুইয়ে গাল বেয়ে আসছে। বেলা কল দিতেই থাকলো। তৃতীয়বারে কল রিসিভ হলো। বেলা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সাদমান ভাইয়া। ওপাশ থেকে নরম স্বরে জবাব এলো, জি কে? কে বলছিলেন? আমি ওয়াজিয়া। ও আচ্ছা, হ্যাঁ আপু বলেন। আপনি কি ব্যস্ত? না, সেরকম ব্যস্ত না। সময় বের করে আপনাদের বাসায় আসছি একটু পর। আমি একটা বিষয় জানতে আপনাকে কল দিলাম। জরুরি কিছু? হ্যাঁ,
আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলেছি। এটা ভাইয়াকে জানানোর প্রয়োজন নেই, বুঝেছেন? কোনো বিপদ হয়নি তো? না, সেরকম না। আসলে আমি জানতে চাচ্ছিলাম, নুসরাতের ওই সময় আমাকে যারা অ্যাসিড নিক্ষেপ করেছিল তাদের কি খবর? ওরা কি বাহিরে বেরিয়েছে? সাদমান চকিত বলে উঠল, না না, ওরা এখনও কারাগারে আছে। 12 বছর সময়কাল হয়তো। ওদের সময় শেষ না হলে বের হওয়ার কোনো চান্স নেই। বেলা একদিক দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল, আবার অন্য দিক দিয়ে আরেকটা চিন্তা মাথায় এসে জায়গা করে নিল। তাহলে গতকাল ফোন কে করেছিল? বেলা আর নীরা অনেকটা সময় ছাদে কাটালো, কিছুতে সমাধান মিলছে না। গতকালের নম্বরে কল দিল বেলা, ফোন বন্ধ। নম্বরটা সাদমানকে দিয়েছে সে। নম্বর আর নম্বরের মালিক সম্পর্কে সব রকম ডিটেলস জানা এখন মুখ্য বিষয় বলে মনে হলো বেলার। বেলার ফোনটা বেজে উঠল। ওয়াহাজ কল দিয়েছে। বাসায় এসে তাদের দুজনকে পায়নি বলে কল দিয়েছে হয়তো। বেলা কল কেটে নীরাকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। ফ্ল্যাটের বাইরে অপরিচিত 2 জোড়া জুতো দেখে বেলা নিশ্চিত হয় ওয়াহাজ যাকে বাসায় আনতে গিয়েছিল তার সাথে আরও একজন আছে। নতুন দুটো মানুষ এসেছে বাসায়। বেলা পা টিপে টিপে বাসায় প্রবেশ করে। ওয়াহাজের রুমের সামনে আসতেই ভেতরে কয়েকজনের কথা শুনতে পায় সে। গলাটা পরিচিত লাগছে তার কাছে। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ভুরু কুঁচকে নেয় সে। ভারী গলায় বলে ওঠে, ভাইয়া, ওরা কেন এসেছে এই বাসায়? আর কি চায় ওরা? এখানে কেন এসেছে? ওদের চলে যেতে বলো তাড়াতাড়ি। বেলার উত্তপ্ত চাহনি দেখে সামনে থাকা লোকটি বলে উঠল, আমাদের আশা হয়তো ঠিক হয়নি ভাই। বেলা আমাদের মেনে নিতে পারেনি। পারবেই বা কীভাবে? মেনে নেওয়ার মতো কাজ তো কোনোদিন করিনি। বেলা তড়িৎ গতিতে এগিয়ে গেল। হাতের সামনে অংশ দেখিয়ে উঁচু গলায় বলল, তোমার বউ আমার হাতে গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছিল। আমার বেঁচে থাকা কঠিন হয়ে গিয়েছিল। কোথায় ছিল তোমাদের মনুষ্যত্ব? তোমরা তো মানুষই ছিলে না, মনুষ্যত্ব থাকবে কিভাবে? কথাগুলো বলে বেলা নিজের রুমে যাওয়ার জন্য পেছনে ঘুরল। তখনই ওয়াহাজ এসে বেলার বাঁ হাতটা ধরে ফেলল। বেলা দাঁড়িয়ে গেল, চোখ টলমল করছে। ওয়াহাজের দিকে তাকিয়ে বেলা অসহায় গলায় বলল, তুমি তো এমন ছিলে না ভাইয়া। আমাকে যারা এতগুলো বছর কষ্ট দিয়েছে তাদের তুমি সাদরে ঘরে তুললে। আমার কথা একবারও মনে পড়ল না? ওয়াহাজ আলতো করে বোনকে বুকের সাথে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মানুষ তার ভুল বুঝলে তাকে ক্ষমা করে দিতে হয়। ওরা ওদের ভুলের জন্য অনুতপ্ত। তোমার উচিত ওদের ক্ষমা করে দেওয়া। হাজার হলেও আমাদের বাবারই সন্তান এবং তার বউ। তোমার ভাই হয়। বেলা মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। সামনে দাঁড়ানো দুইজনের দিকে তাকিয়ে বলল, ভাই? সৎ ভাই উনি আমার। ভাই বলে পরিচয় দিয়ে নিজের অবস্থা নিচু করবে না ভাইয়া। আর মানুষ কেন অন্যের খারাপ সময়ে অন্যায় করে নিজের খারাপ সময়ে বুঝতে পারে যে ওটা অন্যায় ছিল? নিজে বিপদে পড়লে তবে অন্যের অবস্থান কেন বুঝতে পারে মানুষ? অন্যায় করার আগে, অন্যকে কষ্ট দেওয়ার আগে মানুষ কেন বোঝে না এই সময় তারাও আসতে পারে? ওয়াহাজ সৎ ভাইয়ের দিকে তাকিয়ে বলল, সায়েম তুই বস, আমি আসছি, ফিল ফ্রি। ওয়াহাজ বেলার হাত ধরে নিজের সাথে বেলার রুমে নিয়ে এলো। বেলা চুপচাপ দাঁড়িয়ে রইল। ওয়াহাজ দরজাটা আটকে বেলার দিকে ফিরে বলল, বাজিয়া, তোমার থেকে এই ব্যবহারটা আশা করিনি আমি। আমার মাথা হেট করিয়ে দিলে। বেলা হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে নিল। নিজের একটা হাত ওয়াহাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো। নিজের বাঁ পা এগিয়ে দিয়ে দেখো। কপাল থেকে চুল পেছনের দিকে টেনে সরিয়ে দিয়ে বলল, দেখো, আমি অত্যাচার থেকে বাঁচতে বিয়ে করতে রাজি হয়েছিলাম। ভেবেছিলাম শ্বশুরবাড়িতে গেলে এভাবে অন্তত কেউ আমাকে প্রতিনিয়ত মারবে না। এত এত যন্ত্রণা থেকে বাঁচতে 17 বছর পূর্ণ হয়ে 18 হতে বিয়ে করে নিই। অমত করি না। তুমি চলে গেলে বিদেশে, টাকাও পাঠিয়েছ, খোঁজও নিয়েছ। তুমি ফোন করলে তাদের দুইজনের একজন লাঠি নিয়ে আমার সামনে বসে থাকতো, যেন আমি তোমাকে কিছু না জানাই। ওয়াহাজ বেলার দিকে এক পলকে চেয়ে রইল। বেলা আবার বলল, তুমি তবুও নিজেকে ভালো রাখতে চলে গেলে, যদিও তার ভেতর আমিও উপস্থিত ছিলাম। আমাকেও ভালো রাখা তোমার উদ্দেশ্য ছিল, কিন্তু আমি যে মেয়ে, তাই সমাজের বেড়াজাল আটকে রইলাম। 3 বেলা নির্যাতিত হয়ে থাকলাম। ওদের মাফ করতে বইলো না ভাইয়া, আমি পারবো না। ওদের মাফ করলে আমার রুহ আমাকে মাফ করবে না।
আমার রুহ পর্যন্ত কষ্ট পৌঁছে দিয়েছে ওরা। ওয়াহাজ গম্ভীর হতে থাকলো। বেলার কষ্ট তার সহ্য হচ্ছে না। সে যতটুকু জানতো তা ভুল জানতো। বেলা কখনো তাকে ওদের বিষয়ে খারাপ কিছু বলেনি। ওয়াহাজ কিছু বলবে তখনই বেলা আবার বলে উঠল, তুমি আমার আজকের দিনটা নষ্ট করে দিলে ভাইয়া। আজকে আমার পুরনো সব ব্যথা মনে করিয়ে দিলে। আমার মা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। ও মা, ও তো ভালোবাসে না। নিজেকে যে ভালোবাসেনি সে আমাকে কিভাবে ভালোবাসবে? সে তো দুনিয়ার কষ্ট ভুলতে আমাকে দুনিয়ায় ফেলে চলে গিয়েছে। কেউ আমাকে ভালোবাসেনি। ওয়াহাজ এগিয়ে এসে বেলার মাথায় হাত রাখবে তখনই বেলা 2 কদম পিছিয়ে গেল। একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুমি ওদের মাসে মাসে টাকা পাঠাও এখনও। আমি তোমাকে চিনতে পারছি না ভাইয়া, সত্যিই চিনতে পারছি না। আমি তোমার কেউ না। আমি তো চলেই যাব কয়েকদিনের মধ্যেই। আমাকে কে কি বলল, কে কষ্ট দিল বা দিয়েছে কিছু তোমাকে দেখতে হবে না। ওয়াহাজ খট করে দরজা খুলে পাশের রুমে চলে গেল। বেলা ফুপিয়ে উঠে ফোন থেকে ফারাজের ফোনে কল দিল। ফারাজ কল রিসিভ করছে না। কল কেটে গেলে ওপাশ থেকে কল ব্যাক এলো। বেলা সাথে সাথে কল রিসিভ করে বলল, আমরা আজ বিয়ে করতে পারি না? আমাকে প্লিজ আপনার কাছে নিয়ে যান। এখানে আমাকে কেউ ভালোবাসে না। আমি এখানে থাকবো না। ফারাজ ওপাশ থেকে চকিত বলে উঠল, কি হয়েছে? কান্না করছো তুমি? কিন্তু কেন? আমাকে কেউ ভালোবাসে না ফারাজ। এতদিনে তোমার এটা কেন মনে হলো? আমাকে কষ্ট দেওয়া মানুষগুলোকে আমার ভাইয়া ভালোবাসে। তাদের মাসে মাসে টাকা পাঠায়। তাদের এই বাড়িতেও নিয়ে এসেছে। ওরা বিষাক্ত ফারাজ। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি শ্বাস নিতে পারছি না। প্লিজ আপনি আমাকে এই বাসা থেকে নিয়ে যান। আপনি আমার গন্তব্য হয়ে যান প্লিজ। আমি এখানে আর থাকতে চাই না। ফারাজ অবিনশ্বভাবে বলল, ওয়াজিয়া, ওয়াজিয়া প্লিজ প্লিজ শান্ত হও। তুমি প্লিজ কান্নাকাটি বন্ধ করো। আমি আমার কষ্ট সহ্য করতে পারলেও তোমার কষ্ট সহ্য করতে পারছি না। প্লিজ কেঁদো না তুমি। আমি দেখছি বিষয়টা। ওপাশ থেকে চেঁচামেচির শব্দে কেঁপে উঠল বেলা। কল কেটে ঘর থেকে বেরিয়ে ওয়াহাজের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সায়েম আর তার বউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওয়াহাজ চিল্লাচিল্লি করছে। মৌ আর নীরা এসে বেলার পাশে দাঁড়ালো। বেলা শক্ত করে মৌয়ের হাতটা ধরে রাখলো। ওয়াহাজ চিৎকার দিয়ে বলে উঠল, তোরা আমার বোনকে এত ভালোবেসেছিস যে তার শরীরে তোদের ভালোবাসার চিহ্ন এখনও আছে? সে এতগুলো বছর তোদের ভালোবাসা বহন করেছে। আমি কি বোকা? আমি তোদের পেছনে এত সময়, এত ভালোবাসা আর এত টাকা খরচ করছি। তোরা এত নীচ আর আমি জানিই না। তোরা দুইজন এখনই এই বাসা থেকে বের হয়ে যাবি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি আমার বোনকে আবার কাঁদালাম। আমি নিজে দায়ী ওর কান্নার জন্য। আমি নিজেকে মাফ করব কিভাবে? ওয়াহাজ থেমে বারবার কয়েকবার শ্বাস ফেলে বলল, আমি ঠান্ডা মেজাজে বলছি, তোরা দুইজন এখনই বেরিয়ে যাবি। আমাকে আর কখনো ফোন করার সাহস করবি না। ওয়াহাজ দেওয়ালের সাথে নিজের হাতে আঘাত করতে থাকলো। মৌ দৌড়ে গেল সেদিকে। ওয়াহাজের পাগলামি দেখে সাইম তার বউকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বেলাকে ভুরু কুঁচকে মুখ কালো করে বলল, এই অপমান আমি ভুলবো না। ভুগতে হবে তোকে, ভুগতেই হবে। আমাকে মাফ করে দে না বোন। আমি এত কিছু জানতাম না। তুইও তো কখনো বলিসনি। আমি ভেবেছিলাম ওদের দেখলে তুই খুশি হবি, তাই তো ওদের নিয়ে এসেছিলাম। কে জানতো ওরা এত জঘন্য কাজ করেছে তোর সাথে। ওয়াহাজ বারবার বেলার কাছে মাপ চাইছে। বেলা নিজের ভাইয়ের ওপর আর রাগ করে থাকতে পারল না। ভাইয়ের 2 হাত নিজের মুঠোয় নিয়ে বলল, সারপ্রাইজের প্রয়োজন নেই আমার। আমার জীবনটা এখন ভালোভাবেই কাটছে। এটাই আমার জন্য সারপ্রাইজ। তুমি শুধু আমাকে গুরুত্ব দিও, আমার কথা শুনিও, তাহলেই হবে। দুইজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলতে থাকে। মৌ বাসায় কল দিয়ে জেনেছে তার বাবা মা আর ভাই বের হবে এখনই। তাই বাকি কাজগুলো শেষ করে বেলাকে এসে বলল, 2 ভাই বোন পরে কথা বলবা। এখন যাও, রেডি হও। ভাইয়ারা চলে আসছে প্রায়। নীরাকে ডেকে বলল, নীরা যাও তো, বাজিয়াকে রেডি করে দাও। ওয়াহাজ বোনের মাথায় হাত দিয়ে বলল, বোন যা এখন, আজ তোর খুশির একটা দিন। জলদি যা, ওরা চলে আসবে। বেলা উঠে দাঁড়ালো। মৃদু হেসে নীরার সাথে নিজের রুমের দিকে চলে গেল।